চর্চা করতে তাহলে তো খুব নাম। গান গাইতেন আমার বাবা, খুব সুন্দর গানের গলা ছিল বাবা। আমি তো কিছুই না, বুঝলে। এখন হয়তো দু চারটে ক্যাসেট এদিক ওদিক পেয়ে যেতেও পারো। আর সুন্দর গলা ছিল বাবার। গান জিনিসটা খুব একটা সহজ ব্যাপার নয়, বুঝলে। অনেক সাধনা করলে তবে শিল্পী হওয়া যায়। মা বলতেন পড়াশোনা করো, বড় হও। তাই গানটা হয়ে ওঠে। গান শেখা বা করার জন্য একটা সুন্দর পরিবেশ তো দরকার। তুমি বলতে চাইছো যে সেই সুন্দর পরিবেশটা তুমি পাওনি? তা না, আসলে ছোটবেলায় বাবাকে হারাই। মা বলতেন পড়াশোনা করে প্রতিষ্ঠিত হই, সব মিলিয়ে হয়ে ওঠেনি আর। হ্যালো, হ্যাঁ আমি ডক্টর রয় চৌধুরীর স্ত্রী বলছি। ও, ওনাকে দেবো? আচ্ছা আচ্ছা, 1 মিনিট দাঁড়ান। এই নাও, তোমাকে চাই। হ্যাঁ, ডক্টর রায়চৌধুরী বলছি। না না, গাড়ি পাঠাতে হবে না, আমি নিজের গাড়ি। হ্যাঁ, ধন্যবাদ। তাহলে একান্তই যাবে না তুমি? জীবনলাল সম্বন্ধে ওরা জানবে। তুমি বরং একাই যাও, আমি বাড়িতে বসে টিভিতে তোমার প্রোগ্রামটা দেখবো। নমস্কার সবাইকে। আজকাল পরশুর তরফ থেকে আমি চন্দ্রশীল আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি এক বিশেষ সাক্ষাৎকারের সাথে। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমি আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি এক স্বনামধন্য গবেষক ডক্টর তীর্থঙ্কর রায়চৌধুরী, যার গবেষণা বিভিন্নভাবে সমৃদ্ধ করেছে পৃথিবীর ইতিহাস। স্বাধীনতা আন্দোলনে অনেক অজানা ইতিহাস আমরা জানতে পেরেছি তারই মাধ্যমে। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমরা ডক্টর রায়চৌধুরীর কাছে জানতে চাইব অগ্নিযুগের বিপ্লবী শ্রী জীবনলাল বসু, যার সম্বন্ধে ডক্টর রায়চৌধুরী বিগত 10 বছর অক্লান্ত পরিশ্রমে আবিষ্কার করেছেন বহু অজানা তথ্য। নমস্কার ডক্টর রায়চৌধুরী। নমস্কার। ডক্টর রায়চৌধুরী, প্রথমেই আপনাকে জিজ্ঞাসা করি যে স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের পাতায় আমরা কিন্তু জীবনলাল বসুর উল্লেখ আগে কখনো কোথাও পাই, তা হঠাৎ আপনি কি ভাবছেন? হ্যাঁ, আসলে গ্লাসগো ইউনিভার্সিটিতে জয়েন করার পরপরই আন্তর্জাতিক বিপ্লবীদের উপর গবেষণা করতে গিয়ে সন্ধান পাই এক ব্রিটিশ ইম্পিরিয়াল রিটায়ার্ড পুলিশ অফিসার। তার সাথে আলোচনা করতে গিয়ে খোঁজ পেয়ে যায় ভারতের স্বাধীনতা সংগ্রামের এই অজানা সুখী বিপ্লবী জীবনলাল বসু। তারপর গত 10 বছর অনেক অনুসন্ধান করে বেশ কিছু তথ্য আমি জোগাড় করতে পেরেছি। আচ্ছা, জীবনলাল কি তদানীন্তন কোনো বিপ্লবী দলে অথবা কোনো রকম মন্ত্রপুরুষ সান্নিধ্যে এসে? না, নিতান্তই সাধারণ ছাপোষা মধ্যবিত্ত মানুষ, স্ত্রী আর ছেলে মেয়ে নিয়েই সংসার। খুবই সাধারণ মানুষ ছিলেন জীবনলাল। তখন 1908 সাল কুখ্যাত চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট ডাগলাস কিংসফোর্ডের অত্যাচারে ভারতবর্ষের মানুষ তখন জর্জরিত। সারা দেশেই চলছে ক্রোধের আগুন। বিপদ বুঝে ইংরেজ সরকার তাকে পাঠিয়ে দিলেন মুজাফফরপুর। তারপরেই ঘটলো যেন সে অত্যাশ্চর্য ঘটনা। হঠাৎই একদিন রাত্রে জীবনলাল ঠিক করে ফেললেন যে তিনি আর কিংসফোর্ডকে বেঁচে থাকতে দেবেন। যেমন ভাবা তেমনি কাজ। একটা ছুরি হাতের পোছায় ঢুকিয়ে পৌঁছে গেলেন মুজাফফরপুর। কিংসফোর্ডকে হত্যা করার সংকল্প নিয়ে একাই চলে গেলেন মুজাফফরপুরে। জীবনলালের এই সংকল্প কিন্তু ডক্টর রায়চৌধুরী বাড়াবাড়ি রকমের দুঃসাহসী, কি বলে? বলতে পারেন দুঃসাহস, কিন্তু কি জানেন তো, দুঃসাহস কথাটার মধ্যে
একটা সাহস কিন্তু ইতিহাস। অবশ্যই। কেউ জানতে পারেনি তার ডিপ রেজলিউশন যা তিনি পালন করে আসছিলেন তার অন্তরে, শুধু জেনেছিলেন তার স্ত্রী, এবং হ্যাজ এক্সপেক্টেড তিনি তার স্বামীকে কোনো বাধা দেন। ইনফ্যাক্ট তিনিও স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন তার স্বামীকে বাধা না দিয়ে। ওই যে কথায় আছে না, হোল্ডিং অন ইজ বিলিভিং দ্যাট দেয়ার ইজ ওনলি আ পাস্ট, বাট লেটিং গো ইজ নোয়িং দ্যাট দেয়ার ইজ আ ফিউচার। সত্যি ডক্টর রায়চৌধুরী, ভাবা যায় না। তারপর অতঃপর জীবনলাল পৌঁছে গেলেন মুজফ্ফরপুরে, কিন্তু শেষ আঘাত হানার আগেই পুলিশ তাকে ধরে ফেলল। চলে তার উপর অকথ্য অত্যাচার। টানা 2 দিন অত্যাচারের জবাবে তার মুখ দিয়ে একটাই ধ্বনি বেরিয়েছিল, বন্দে মাতরম। শেষমেশ 30 এপ্রিল মাথায় গভীর ক্ষতচিহ্ন নিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন জীবনলাল। 1908 সালের 30 এপ্রিল, মানে মানে সেই দিন রাত্রে তো কিংসফোর্ডকে হত্যা করার উদ্দেশ্যে শহরের ইউরোপিয়ান ক্লাবের সামনে বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। হ্যাঁ, ক্ষুদিরামের বোমা মারার ঘটনায় সেদিন গোটা ভারতবর্ষ কেঁপে উঠেছিল, আর তারই আড়ালে চাপা পড়ে যান এই অজানা শহীদ বিপ্লবী জীবনলাল বসু। আচ্ছা ডক্টর রায়চৌধুরী, যদি কিছু মনে না করেন, জীবনলালের এই প্রচেষ্টাকে কি আপনি কোনোভাবে আত্মঘাতী বলে না মনে করেন? না মিস্টার চন্দ্র, এ আপনি কি বলছেন? বিপ্লবীর রক্ত কখনো ব্যর্থ হয় না। এক জীবনলাল জন্ম দেয় হাজার হাজার জীবনলাল। দেশমাতৃক শৃঙ্খল মোচনের স্বপ্ন নিয়ে যারা হাসতে হাসতে মৃত্যুবরণ করেছিলেন, তাদের আত্মবলিদানকে হটকারিতা আখ্যা দেওয়া বোধহয় নিতান্তই অনুচিত। আর তাছাড়া আমার অনুসন্ধান পর্ব এখনো শেষ হয়নি। ভবিষ্যতে আরো কিছু তথ্য হাতে এলে আরো বিশদে আলোচনা করা যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর রায়চৌধুরী। আমি চন্দ্র সেন আবার আপনাদের সামনে হাজির হব এক বিশেষ সাক্ষাৎকারের সাথে, এইরকমই এক বিশিষ্ট ব্যক্তিত্বকে সঙ্গে নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। India? India is not our country, means we are the permanent citizen of USA. And this is our country. You're also. No, Mom. Dasha can always tells me it is legal living here. Then why he is living here? Dasha and his family going back to India and settle there. Mom, I never visited India. Please let me go. Daddy always tells. আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, সকল দেশের সেরা। But not as beautiful as USA. It's dirty, mosquito, housefly. But Daddy always listens this song. Your daddy's family is full mad, and his blood exists such type of madness till now. ইউরেকা শাহাদা, ইউরেকা! আমি ইউরেকার সন্ধান পেয়েছি। কি হলো? আরে আমি দাসবাবুর বাড়িতে গেছিলাম, হ্যাঁ। সেখানে দেখি একটা ইন্ডিয়ান টিভি চ্যানেলে গবেষক তীর্থঙ্কর রায়চৌধুরীর ইন্টারভিউ চলছে। আর দাসবাবুরা তো ফ্যামিলি নিয়ে ইন্ডিয়া চলে যাচ্ছেন। দাসবাবুকে বললাম, আপনি ইন্ডিয়া গিয়ে প্রথমে ওই চ্যানেল থেকে খোঁজ খবর নিয়ে ডক্টর রায়চৌধুরীর একটা ফোন নাম্বার আমাকে জোগাড় করুন। তা দাসবাবুরা কবে ইন্ডিয়া ফেরত যাচ্ছে? এই তো পরশুই যাচ্ছে। হ্যালো, পুলকসি বোস বলছি। কে? ও মোহেন, হ্যাঁ বলো, কি হয়েছে? আরে বাবার কি হয়েছে সেটা বলবে তো। কি হয়েছে বাবার? বাবা বাবা আর নেই। মোহন, না না, আমি ঠিক আছে। আমি যত তাড়াতাড়ি সম্ভব যাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, রাখছি। শাহানা রেডি হলেন? আমাদের ইন্ডিয়া যেতে হবে। তা বেশ ভালোই হলো। ইন্ডিয়া গিয়ে আমরা আমাদের সম্পত্তিগুলো সব বিক্রি করে আসবো।
এসব কি বলছো তুমি? ঠিকই বলছি, তোমাকে কিচ্ছু ভাবতে হবে না, আমি সব ব্যবস্থা করে নেবো, ডোন্ট ওয়ারি। মা, ও মা, মা, কি হলো কি? এত মা। অস্থির কেন? মা বাজার যেতে হবে নি? হ্যাঁ, যেতে হবে তো। তা কি খালি হাতে যাবো নাকি? কেন? তোর কাছে যা টাকা দিয়েছিলাম সব খরচ হয়ে গেছে? সে তো কবে দিয়েছো, হিসাব দেবো? না না, তোর কাছে কি আমি হিসেব চেয়েছিলাম? তা চাওনি। শোন, হ্যাঁ বাবু। এদিকে আয়। টাকা, বাজারে যাবি, তাড়াতাড়ি আসবি, তোকে নিয়ে একটা জায়গায় যাব। ঠিক আছে বাবু। জানো রিতিকা, একটা জায়গায় এসে আমার হিসেব সব কেমন যেন গন্ডগোল হয়ে যাচ্ছে। কিচ্ছু গন্ডগোল হবে না, কিচ্ছু হবে না। হয়তো একটু সময় লাগবে, এই যা। আচ্ছা তুমি বসো তো, আমি তোমার জন্য চা করে আনছি। হ্যালো, আপনি ডক্টর রায়চৌধুরীর সঙ্গে কথা বলছি। বলছি। একটা চ্যানেল থেকে আপনার নাম্বারটা পেয়ে আমি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করি। উদ্দেশ্যটা জানতে পারলে খুশি হতাম। হ্যাঁ বলছি, আমি জীবনলাল বসুর নাতি ছেলে পুলক বোস বলছি। আমি আপনার ইন্টারভিউটা দেখলাম ইউনিভার্সিটিতে। আপনি যদি কাইন্ডলি একবার আমার সঙ্গে দেখা করতে পারেন, মানে আপনার গবেষণায় কোনো হেল্প করতে পারলে আমি মাই গড, আপনি জীবনলাল বসুর নাতির ছেলে? আমি তো আমার নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। তো 10 বছর অন্য হয়ে খুঁজেছি, আপনাদের কোনো সন্ধান পাইনি। তাই নিয়ে আপনি এখন থাকেন কোথায়? অ্যাকচুয়ালি আমরা 20 ইয়ার্স হলো ইউএসএ তে থেকে, তবে প্রেজেন্ট নাও আমরা রয়েছি হাওড়াতে আমাদের পূর্ণ বাড়ি। আমার বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান হতে যাচ্ছে, আমরা এখানে আমি কিছুদিন মধ্যেই বেরিয়ে পড়বো। আপনি যদি এর মধ্যে আসতে পারেন খুব ভালো হয়। মানে আপনি কি কোনোভাবে আজ দিয়ে আসতে পারবেন? আজ? হ্যাঁ, ধরুন বিকেল 4টে নাগাদ যদি। নো প্রবলেম, আপনি চলে আসুন। আর আপনার জন্য একটা মারাত্মক সারপ্রাইজ আমার কাছে বের করে আছে। তাই নাকি? তাহলে তো যেতেই হচ্ছে। ইউ আর মোস্ট ওয়েলকাম। তাহলে ডক্টর রায়চৌধুরী, আমি আপনাকে আমাদের ঠিকানাটা টেক্সট করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওকে, বাই ডক্টর রায়চৌধুরী। নমস্কার। কি গো, কে ফোন করেছিল? পুলক সি বোস। রক্সি বসু? তিনি আবার? এই নামটা আগে কখনো আমি তোমার মুখে শুনিনি। আমিও প্রথমবারই শুনলাম। কল্পনা করতে পারো এই পুলক সি বোস কে? ইনি হচ্ছেন জীবনলাল বসুর নাতির ছেলে। বলছো? ভাবো, এতদিন ধরে যাকে খোঁজ করেছি, সে নিজে আমায় ফোন করেছে, যোগাযোগ করতে চেয়েছে। বলছি আজ বিকেল 4টে নাগাদ যদি দেখা করি। তাই তো বলি, ফোনটা পেয়ে আনন্দে ডগমগ হলেন কেন প্রফেসর মশাই? তাহলে স্নানটা সেরে নাও, আমি নাচ রেডি করছি। হ্যালো, আমি পুলক সিং বোস বলছি। কে বলছেন? আরে দাসদা, হ্যাঁ বলুন, কেমন আছেন? দেশে ফিরে নিশ্চয়ই খুব ভালো আছেন, আর প্রাণ মন ভরে একদম শান্তির নিঃশ্বাস নিচ্ছেন, কি তাই তো? না না, আমি তো এই আমেরিকাতে এখানকার অর্থকরীর ব্যাপারটা রয়েছে আর সুখ স্বাচ্ছন্দ্যের ব্যাপার রয়েছে। কি বলছেন? এসবের কিছু দরকার নেই। আচ্ছা, তৃতীয় শ্রেণীর নাগরিক হয়ে বাঁচার থেকে ঠিকই বলেছেন। এ বিষয়ে আমি আপনার সঙ্গে একমত, কিন্তু আমার কোনো উপায় নেই। আমাকে তো ইউএসএ তেই সেটেল করতে হবে। শাহানা এখানকার মশা মাছি ডেঙ্গু ম্যালেরিয়ার নাম শুনলে কেমন ভয় অস্থির হয়ে যায়। কিচ্ছু করার নেই। কিন্তু এখানে এসে মাটির গন্ধ পেয়ে আরও দেশে ফিরে যেতে ইচ্ছা করছে। কি বললেন? ও আমার দেশের মাটি, তোমায় আমি ভালোবাসি। ঠিক বলেছে, সত্যি। আমি রাখি, হ্যাঁ, আমার কিছু কাজ আছে পেন্ডিং, সেটা সেরে নিয়ে আমি আবার আপনাকে ফোন করছি। ঠিক আছে, রাখছি।
তাহলে। বাই। আমার কি আসুন আসুন ডাক্তার রায়চৌধুরী, নমস্কার। প্লিজ টেক ইউর সিট। চা খাবেন তো? চা আমি খাই না। তাহলে প্রথম থেকেই শুরু করবো। হ্যাঁ। আমার আচ্ছা, বাবা, এটা এখানে রাখতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, স্বচ্ছন্দে। আমার বাবা একদম ইয়ং এজ থেকে জীবনলাল বসু সম্পর্কে নানা রকম খোঁজ খবর নিতে শুরু করেন। তিনি চারিদিকে খোঁজ করেন, কিন্তু কোনো সাড়া না পেয়ে নিষ্ক্রিয় হয়ে পড়েন। অবশ্য আমরাও চেষ্টা করেছিলাম, কিন্তু বাবাকে নিষ্ক্রিয় হয়ে পড়ে থাকতে দেখে আমরা শেষ পর্যন্ত ইন্টারেস্টটা হারিয়ে ফেলি। আচ্ছা, একটা কথা, জীবনলাল বসুর ওই সংকল্পের কথা, মানে কিংসফোর্ডকে হত্যা করার সিদ্ধান্ত, সেটা ওনার স্ত্রী ছাড়া আর কেউ জানতেন না বোধহয়, তাই না? না, একমাত্র ওনার স্ত্রী জানতেন, এবং আপনি শুনলে অবাক হবেন, স্বামীকে বাধা দেওয়া তো দূরের কথা, স্বামীর যাওয়ার পথে স্বামীকে প্রণাম করে স্বামী যাতে সংকল্পে সফল হতে পারেন সেই কামনাই করেছেন। সিম্পলি ইনকনসিভেবল। এই দেখো, আমার মিসেসের সঙ্গে আপনার আলাপ করাতে পারলাম না। আমার মিসেস গেছে বাপের বাড়ি ওই একটা বিশেষ কাজ নিয়ে, ও থাকলে খুব খুশি হতো। আচ্ছা, আপনি কি যেন একটা সারপ্রাইজ দেবেন বলছিলেন? হ্যাঁ হ্যাঁ, সারপ্রাইজ তো আছে। এই হলো সেই সারপ্রাইজ। তবে সারপ্রাইজের আগে জীবনলাল বসু সম্পর্কে আমার নো হাউটা একটু ঝালিয়ে নেবেন না? বলুন। 28শে এপ্রিল জীবনলাল বসু ধরা পড়ে। 30শে এপ্রিল প্রিঙ্গেল কেনেডির গাড়ির উপর ভুল করে বোমা মারেন ক্ষুদিরাম বসু, আর তার পরের দিনই তিনি ধরা পড়েন। আর ঠিক তার পরের দিন মোকামাঘাট স্টেশনে পুলিশের হাত থেকে আত্মরক্ষার খাতিরে নিজেকে আত্মহত্যা করেন বলা যেতে পারে প্রফুল্ল চাকি। মৃত প্রফুল্ল চাকির মাথাটা কেটে স্প্রিটে ডুবিয়ে পুলিশ পাঠিয়ে দেয় কলকাতা। রাইট, রাইট ইউ আর। তবে পুলিশ সেদিন একটা নয়, দুটো কাটাকুন্ডু পাঠিয়েছিল কলকাতায়। দ্বিতীয় মাথাটা পুলিশ আইডেন্টিফাই করতে পারেনি। ইনফ্যাক্ট ওটাই ছিল জীবনলালের স্কাল। এক পদস্থ ব্রিটিশ পুলিশ অফিসার তার বাগান বাড়িতে পুঁতে ফেলেন ওই মাথা, কিন্তু তারপর ওই মাথা। আমার বাবা হয়তো আপনার মতন ঐতিহাসিক নন, কিন্তু উনিও তার পূর্বপুরুষ দেশপ্রেমিক সম্পর্কে কম খোঁজ খবর করেন। বাবার কাছেই শুনতে পাই ওই রক্ষিতার বাগান বাড়ি থেকেই মাটিতে পুঁতে রাখা স্কালটা রক্ষিতা তার পরিচিত এক বাঙালি পুলিশ অফিসারকে হস্তান্তর করেন। জানি, এবং জীবনলালের মাথা হস্তান্তর করার অপরাধে ওই ব্রিটিশ পুলিশ অফিসার গুলি করে হত্যা করেন তার রক্ষিতাকে। কিন্তু ওই বাঙালি অফিসারের বর্তমান প্রজন্ম কিন্তু মাথাটার কোনো হদিশ। নো ডাউট আপনি যথেষ্ট চিন্তা ভাবনা করেছেন, যথেষ্ট খেটেছেন এই বিষয়টা। ইভেন আপনাকে দেখে তো আমার হিস্টোরিয়ান সম্পর্কে আমার চিন্তা ভাবনাগুলোই পাল্টে যাচ্ছে। তবে এ ব্যাপারে কিন্তু আপনি আমার বাবাকে টেক্কা দিতে পারেন। আমার বাবা আপনাকে টেক্কা দিয়ে বেরিয়ে গেছে। মানে এক্স্যাক্টলি কি বলতে চাইছেন লোকো? এই বাক্সটার মধ্যে কি থাকতে পারে বলে আপনার মনে হয়? গেস করুন। বাক্স? এই বাক্সটা? এনি গেস? এই জীবনলালের স্কাল? রাইট। বাবা অনেকদিন ধরে লেগে থেকে ওই পুলিশের বংশধরদের কাছ থেকে এটাকে জোগাড় করে, তারপর থেকে এটা আমাদের বাড়ি। কি ডক্টর রায়চৌধুরী, সারপ্রাইজ? হ্যাঁ, টোটালি সারপ্রাইজড। I can't believe it. I'm obliged, Pulak Babu. I'm really obliged. গত 10 বছর ধন্য হয়ে দেখি, হ্যাঁ, ওখানে চিহ্নটা এখানে অবিকল, তাই না? তাই তো আপনাকে একবার দেখার সুযোগ করে দিলাম। তবে আই এম রিয়েলি সরি ডক্টর রায়চৌধুরী, এটা আপনাকে দিতে পারছি না। কারণ এটা আমাদের ব্যক্তিগত সম্পত্তি, এক্সক্লুসিভলি ব্যক্তিগত সম্পত্তি। হ্যাঁ। পুলক বাবু, স্বাধীনতা সংগ্রামের শহীদ কারো ব্যক্তিগত সম্পত্তি হতে পারে কি? তিনি তো সমগ্র দেশে, সমগ্র জাতি, রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার হবে ওনার। নতুন
নতুন করে লেখা হবে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। দেশের বর্তমান প্রজন্মকে মনে করিয়ে দিতে হবে যে কত মহান পাগলামি করতে পারতাম আমরা একদিন। আজ যারা তথাকথিত সভ্যতার অভিভাবক, সেই পাশ্চাত্য জাতির শোষণ, বঞ্চনা, অত্যাচার জানবে গোটা বিশ্ব। আপনি চান না মিস্টার বসু? আপনি ব্যাপারটা বুঝতে পারছেন? বুঝতে আপনি পারছেন না প্রভু। দেখুন, আমার গবেষণার কাজে এত বড় কংক্রিট আর অথেন্টিক প্রমাণ হাতে পেয়েও আমি কি চুপ করে থাকতে পারি না? আর তাছাড়া গোটা পৃথিবীর সামনে দাঁড়িয়ে আপনি প্রমাণ দেবেন না যে আপনি স্বাধীনতা সংগ্রামের এক অজানা শহীদ বিপ্লবী জীবনলাল বসুর বংশধর? ইতিহাস আপনার পূর্বপুরুষের সাথে যে অবিচার করেছিল তার বিচার আপনি চাইবেন না মিস্টার বসু? এই যে কত বড় সম্মানের আপনি কল্পনাও করতে পারছেন না। ওকে ডক্টর রায়চৌধুরী, আমি জানতাম আপনি রাজি হবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। বাহাদুর, বাহাদুর, হ্যাঁ মা, যাই। দরজাটা খুলে দে। দেখ বোধহয় সাহেব ফিরলেন। মা, বাবু পুরো ভিজে এসেছে মা। ইস, এ কি? তুমি এটা কি পুরো মানে মুড়িয়ে নিয়ে এলে নাকি? আরে দাঁড়াও আগে বাক্সটা রাখি। এনে বাদুর কুটটা চেয়ে মিলে দিস। এনা ধরো। কি আমি মানে পাগল গবেষককে নিয়ে সংসার করা তো নয়। মানে উনি জানেন যে উনি জীবনলাল বসুর নাতির ছেলের কাছ থেকে কি মহামূল্য সম্পদ সংগ্রহ করে আনলেন। হ্যাঁ বলো, এবার জন্য কি জানতে চাইছিলে? কি? ও, কল্পনা করতে পারবে এটাতে কি আছে? জাস্ট ট্রাই। না, কৃতিকা আমি পেয়েছি। আমি জীবনলালকে উদ্ধার করতে পেরেছি। কি বলছো কি তুমি? হ্যাঁ, পুলক বাবু নিজের হাতে করে আমার হাতে অর্পণ করেছেন এই স্কার। রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার করবো না, নতুন করে লেখা হবে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। উফ, আমি ভাবতে পারছি না, আমার বয়সটা যেন 20টা বছর কমে গেছে। কৃতিকা, আমার দুহাত তুলে নাচতে ইচ্ছা করছে। কি বলছো কি তুমি? ফাইনালি তুমি জীবনলালের স্কারটা হাতে পেয়ে গেছো। বুঝতেই পেরেছি, আজকের রাতটা তুমি স্টাডিতেই কাটাবে। জানো তো, এখন আমার আমাকে কিছু কম হচ্ছে না। রাতের খাবারটা যদি এবারেই পাঠাই তাহলে কেমন হয়? হ্যাঁ, কৃতিকা, you are my beloved. এসে গেছো? আরে আমি খুব টেনশন করছিলাম। দেখো না, বৃষ্টির জন্য টাওয়ারগুলো সব ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। তো ওরা সব কেমন আছে আমাদের? ভালোই আছে, সবাই তোমার কথা জিজ্ঞেস করছিল। খুব বৃষ্টি, তাও কাকিমা ছাতাটা দিল বলে। এই জানো, আজকে একটা দারুণ ঘটনা ঘটিয়েছি তোমার পারমিশন ছাড়াই। অথচ তুমি আমাকে বারণ করেছিলে। শানা, যাও তুমি ভিতরে যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও। তা কি দারুণ ঘটনা ঘটালে শুনি? আগে বলো, তুমি রাগ করবে না, তারপর বলো। রাগ ডিপেন্ডস। আগে তো বলো, তারপর তো রাগের কথা।
জীবনলাল বসুর স্কালটা আমি ডক্টর রায়চৌধুরীকে দিয়ে দিয়েছি। কি? কিন্তু কেন? দেখো, যে ভয়ঙ্কর অধ্যাবসায় নিয়ে উনি জীবনলাল বসু সম্পর্কে গবেষণা চালাচ্ছিলেন, সেটা সম্পূর্ণ হবে ও সম্পূর্ণতা পাবে ওই স্কালটা। তাছাড়া জীবনলাল বসুর কৃতিত্ব জানবে সারা দেশের লোক, প্রেস কনফারেন্স হবে, পৃথিবীর সবাই চিনবে আমাদের। তুমি কি নিজেকে দেশপ্রেমিক বলে মনে করছো? Why not, শাহানা? Why not? আমার পূর্বপুরুষ দেশপ্রেমিক, আর তার রক্ত আমার ধমনী শিরায়, এটা আমাদের পারিবারিক গৌরব। আমার তো মনে হচ্ছে তুমি রাতারাতি সেলিব্রিটি হতে চাইছো। What do you mean? শহীদের বংশধরকে দেখে দেশবাসী হাততালি দেবে, বাহবা দেবে, আর তুমি কিনা হয়ে যাবে রাতারাতি সেলিব্রিটি। শোনো পুলক, আমি তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি, জীবনলালের সাথে আমাদের গোলালে চলবে না। শাহানা, আমি ডাক্তার রায়চৌধুরীকে কথা দিয়েছি। Don't be emotional, পুলক, don't be emotional. তুমি বুঝতে পারছো না পুলক, মিডিয়া আমাদের সারা পৃথিবীর সামনে এক্সপোজ করবে। Now listen carefully. Go to Dr. Raychaudhuri and bring the skull back This right is now. impossible now. Why this is impossible? Okay then, I will go. তুমি মিডিয়ার সামনে তুমি সারা পৃথিবীর সামনে বলে দেবে তুমি একটা দেশদ্রোহের বংশধর। তুমি জীবনলালকে দেশদ্রোহী বললে, টেররিস্ট বললে, জাস্ট আ টেররিস্ট। আবার কি বলবো? পাগল টেররিস্ট কথাকার। স্টপ ইট শাহানা, স্টপ ইট। তোমার যা খুশি তুমি তাই করো, and just go to hell. ওকে, তোমাকে কিছু করতে হবে না, আমি যাচ্ছি জীবনে। সরো আমার সাথে থেকে। শাহানা, ডক্টর রায়চৌধুরী আছেন? নমস্কার, আমি সরি ডক্টর রায়চৌধুরী, আপনাকে এত রাত্রে বিরক্ত করতে এলাম। আমি পুলক সি বসুর ওয়াইফ মিসেস শাহানা বসু। বসুন। তা মিস্টার বসু এলেন না, আপনি একাই এলেন? না, আমি একাই এসেছি। একটু আগে পুলকের কাছে সবে শুনলাম উনি তো সেলিব্রিটি হওয়ার আনন্দে মশগুল হয়ে যাচ্ছে। সে তো হওয়ারই কথা। তা আমার বাড়ির ঠিকানা পেলেন কোথা থেকে? ডক্টর রায়চৌধুরী, আপনার মতো একজন বিখ্যাত মানুষের ঠিকানা পাওয়া কি খুব কঠিন কাজ? সে না হয় বুঝলাম, কিন্তু এত রাতে আপনি? ডক্টর রায়চৌধুরী, জীবনলাল বসুকে নিয়ে আপনি গবেষণা করছেন করুন, কিন্তু ওই নামটার সাথে জড়িয়ে দয়া করে আমাদেরকে কোনো এক্সপোজার দেবেন না প্লিজ। আর জেনে রাখুন, আমরা এখন এই দেশের কেউ নই। শাশুড়ি মা তো আগেই চলে গেছেন, শ্বশুর মশাইও রিসেন্টলি মারা গেলেন। একটি মাত্র বাড়ি ছিল এদেশে, সেটিও কোম্পানিকে দিয়ে দিলাম। আর এই তো সামনের মঙ্গলবার থেকে বাড়ি ভাঙার কাজও স্টার্ট হয়ে যাবে। সো ডক্টর রায়চৌধুরী, ইটস মাই রিকোয়েস্ট, প্লিজ এক্সকিউজ আস। আপনি কি বলছেন মিসেস বসু? আমি তো আপনাদেরকে আটকে রাখিনি। আর তাছাড়া কালকে আমি প্রেস কল করেছি, জীবনলালের আত্মীয় হিসাবে আপনারা প্রেস মিট করবেন না। মিস্টার বসু কিন্তু আমায় কথা দিয়েছে। ওর কথা ছাড়ুক তো, ওর মাথায় কিছু একটা ঢুকলেই হলো। বারবার করে বললাম স্কাল হ্যান্ডওভার করবে না, শুনলো আমার কথা। টু বি ভেরি ফ্র্যাঙ্ক ডক্টর রায়চৌধুরী, আমি আজকে এখানে স্কালটা নিয়ে যেতে এসেছি, আপনি আমাকে স্কালটা হ্যান্ডওভার করুন। তা কি করে সম্ভব মিসেস বসু? দেখুন, আমার গত 10 বছরের পরিশ্রম সে না হয় যদি আমি বাদও দিই, কিন্তু জীবনলালের প্রতি তো একটা জাতীয় কর্তব্য আছে, সেটা তো আমি অবহেলা করতে পারি না। জাতীয় কর্তব্য? এই আন্তর্জাতিক টেররিজমের যুগে জাতীয় কর্তব্য? নো ডক্টর রায়চৌধুরী, উই আর দ্য পার্মানেন্ট সিটিজেন অফ ইউএসএ। So what? আর টেরোরিজম, সন্ত্রাসবাদ, এসব কথা আসছে বাকি। আপনি কি জীবনলালকে সন্ত্রাসবাদী মনে করেন নাকি, যেমন ইংরেজরা করতো? আমি জীবনলাল বসুকে সন্ত্রাসবাদী বলতে অপারগ। খুব বেশি হলে ওনাকে ওভার সেন্টিমেন্টাল ক্রেজি পাগল বলা যেতে পারে। দেশভক্তি ঠিক আছে, তাই বলে একটা ছুরি নিয়ে চলে গেলেন ইংরেজ মারতে? ক্রেজি পাগল লোক কথাকার। দেখুন মিস ডক্টর রায়চৌধুরী, আমাদের ওখানে এমনিতেই টেররিজম নিয়ে তোলপাড় হচ্ছিল, আর আমরা এশিয়ানরা ভয়ে ছিলাম কখন কি হয়। আজ অনেক স্ট্রাগল করে এই জায়গায় পৌঁছেছি।
আজ আপনি বললেন নেই এটা কি করছে? আমার ঘরে বের করছে, একটা ঢোকানো নাকি? সহ্য করতে পারছেন না তো? জীবনলালের চোখের দিকে তাকানো আর আপনার পক্ষে সম্ভব নয় মিসেস বসু, কারণ সে অধিকার আপনি হারিয়েছেন। কিন্তু আমার কাছে এরই চির প্রণম্য, শালগ্রাম শিলার চেয়েও ইনি পবিত্র। কিন্তু আমার দুর্ভাগ্য যে এরকম একজন মহান বিপ্লবীর স্মৃতি আপনার হাতে অর্পণ করতে হচ্ছে। এ শুধু আমার নয়, এ সমস্ত ভারতবাসীর গ্লানি। কিন্তু আমি নিরুপায়। নিন আপনার ব্যক্তিগত সম্পত্তি নিয়ে নিশ্চিন্তে দেশে ফিরে যান। আর হ্যাঁ, যাবার আগে দয়া করে স্কালটাকে গঙ্গার জলে বিসর্জন দিয়ে দেবেন। ইটস মাই রিকোয়েস্ট। যান, চলে যান। বিদিকা, বাহাদুর, কি হচ্ছে বাবু? আগুনটা জ্বালিয়ে দে। কি হলো নাকি? তুমি তো অস্থির কেন? অস্থির কেন? ওই ভদ্রমহিলা ভগৎ সিং, ক্ষুদিরাম, জীবনলালকে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে গেল। বিদিকা, কিসের গবেষণা, কিসের পরিশ্রম, কি লাভ? আমি আর এসব রাখবো না। কি নাকি একজন ভদ্রমহিলা বলে গেল এই ক্ষুদিরাম, ভগৎ সিং, জীবনলালরা সন্ত্রাসবাদী, তাতে কি মহান ব্যক্তিরা সন্ত্রাসবাদী হয়ে যায়? আসলে কি জানো বিদিকা, দেশ স্বাধীন হবার পরে যতগুলো রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে তারা কেউ দেশপ্রেম কি, দেশের প্রতি কর্তব্য কি, এই ব্যাপারটাই তারা বুঝেনি। দেশের মানুষকে ধর্মের আফিমে আচ্ছন্ন করে রেখে বিমূর্ত জাতীয়তাবাদের ধুয়ো তুলে রাজনৈতিক দলগুলো মানুষের বেঁচে থাকার ন্যূনতম প্রয়োজনগুলোকে অন্ধকূপে হত্যা করেছে এবং করছে এখনো। কবি বলেছিলেন, কোন সমাজ যখন নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণে ক্ষমতাশালী হয়ে ওঠে এবং অপরের উপর বল প্রয়োগ শুরু করে, তখন তা সমাজের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। কেন জানো? কারণ মানুষ তখন ক্ষমতাকেই অগ্রাধিকার দিতে শুরু করে। সমাজের মানবিক দিকগুলি অংশ অবলুপ্ত হতে থাকে। বাবু আজ চালিয়ে দিয়েছি। আমার খুব নেতাজিকে মনে হচ্ছে। উনি থাকলে হয়তো তুমি বোঝো তোমার এতদিনের সমস্ত পরিশ্রম কি তুমি বৃথা যেতে দেবে? সবকিছু নষ্ট করে দেবে তুমি? না, পরিশ্রম তো আমার বিফলে যায়নি। ওই যে জীবনলালের স্কাল সচক্ষে, আর তোমায় বলেছিলাম না, রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করব আমি জীবনলালের শেষ কৃত্য। ওম শনকশ্চ শনন্দশ্চ তৃতীয়াশ্চ সনাতন কপিলশ্চ সুরিশ্চৈব বরু পঞ্চশিখস্তথা।
ঘোষদা আসুন না আপনারা দিয়ে দাও অডিয়েন্স দিয়ে দাও অডিয়েন্স লাইটটা দাও আপনাদের কিরকম লাগলো? ভালো লেগেছে, মন থেকে বলবেন। একদম ভালো লেগেছে। তবে আমার গল্প থেকে অনেক মানে অন্যরকম জায়গায় গেছে গল্পটা, সে ঠিক আছে, আপনারা আপনাদের মতো করুন। কিন্তু আমার একটা জায়গাতে আমার একটু কষ্ট হলো, সেটা হচ্ছে যে স্কালের মাথাটা কালো হয়ে গেছে, স্কালটা কালো হয়ে গেছে। ওই যে জীবনলালের স্ত্রী তো অকালে স্বামী হারিয়েছিল, সে তো আর স্মৃতি দিতে পারতো, স্মৃতিতে মানে স্মৃতি দিতে পারতো না, ফলে তার স্মৃতিটা ওই রকম কালো হয়ে গেছে। এই ব্যাপারটা, এই সেন্টিমেন্টটা যদি ওখানে গল্পের ভিতরে থাকতো, ওটাকে একটু জুড়ে পরের দৃশ্য আমি পড়াতে চাইনি, তুমি পুড়িয়ে দিলে। আমি পড়াতে চাইনি, কেন রাষ্ট্রীয় মর্যাদায় স্বীকৃত হবে, পড়াবার অধিকার আমাদের নেই। এইটা আমি চেয়েছিলাম, আমি পড়াতে চাই, আপনি আপনার নাটকে পড়া আমি পড়াতে চাই, না কিন্তু উনি পুড়িয়েছিলেন, আমি পড়াতে চাই। না, আমি এটা করার একটা কারণ আছে। ভারতবর্ষে আমরা বই পুঁথিতে যে কজন বিপ্লবীর নাম পাই, তাতে দেশ স্বাধীন হয় না। তার বাইরে হাজার হাজার অনেক কোটি কোটি অনেক। এইরকম জীবনলাল আছে, তাদের শেষকৃত্য হয় না। সেই কারণে আমি শেষকৃত্যটা করি। অভিনয় খুব ভালো, টান টান ব্যাপার হয়ে গেছে। টান টান অভিনয়। খুব টান টান অভিনয়, খুব সুন্দর। ঠিক আছে।